রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তাকে হত্যার কোনো চেষ্টা করা হলে যুক্তরাষ্ট্র কঠোর সামরিক জবাব দেবে। তিনি বলেন, ইসলামিক রিপাবলিক অফ ইরানের দিকে 1000 ক্ষেপণাস্ত্র ইতোমধ্যেই তাক করে প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে। ট্রাম্পের এই মন্তব্য নতুন করে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা বাড়িয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অন্তর্বর্তী সমঝোতা স্মারক বাস্তবায়নে ব্যর্থতার জন্য যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন ওয়াশিংটন তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি এবং ধারাবাহিকভাবে সমঝোতার শর্ত লঙ্ঘন করছে। তার মতে যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপ দুই দেশের মধ্যে আস্থার সংকট আরও গভীর করছে। অন্যদিকে নিজের পিতার দাফনের পর প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতার পুত্র মোস্তফা খামেনি বলেছেন, আমার নিরপরাধ পিতার রক্তের প্রতিশোধ নেওয়া হবে। প্রতিশোধই আমাদের জাতির ইচ্ছা। তার এই বক্তব্য ইরানের অভ্যন্তরে প্রতিশোধের দাবিকে আরও জোরালো করেছে। একই সময় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সতর্ক করে বলেছে, সমঝোতা স্মারকের অধীনে যুক্তরাষ্ট্র যদি তার প্রতিশ্রুতি ভঙ্গ করে তাহলে তেহরানও পারস্পরিক ও সমপর্যায়ের পদক্ষেপ নেবে। মন্ত্রণালয়ের ভাষ্য, ইরান কেবল তখনই নিজের অঙ্গীকার বজায় রাখবে যখন অপর পক্ষ একইভাবে চুক্তির শর্ত মেনে চলবে। ট্রাম্পের সামরিক হুমকি, আরাকচির অভিযোগ, মোস্তফা খামেনির প্রতিশোধের অঙ্গীকার এবং ইরানের পাল্টা সতর্ক বার্তা সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক আবারও চরম উত্তেজনার দিকে এগোচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি তার পিতা নিহত হওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, তার পিতার নির্দোষ রক্তের প্রতিশোধ নেওয়া হবে। তিনি বলেন, তার নির্দোষ রক্তের প্রতিশোধ নেব। প্রতিশোধই আমাদের জাতির ইচ্ছা। পিতার জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর দেয়া এক বার্তায় মোস্তফা খামেনি লাখো মানুষের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের শত্রুভেদী ও ঐতিহাসিক উপস্থিতি প্রমাণ করেছে যে ইরানের জনগণ কঠিন সময়েও দেশের নেতৃত্ব ও আদর্শের পাশে ঐক্যবদ্ধ রয়েছে। খামেনির দাবি, তার পিতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন। তার ভাষ্য অনুযায়ী ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধের প্রথম দিনেই ওই হামলায় তাকে হত্যা করা হয়। এ ঘটনাকে তিনি অন্যায় ও অপরাধমূলক আখ্যা দিয়ে বলেন, এর জবাব অবশ্যই দেয়া হবে। বার্তায় তিনি আরো বলেন, শহীদদের রক্ত কখনো বৃথা যাবে না এবং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ইরান দৃঢ় অবস্থানে থাকবে। তিনি জনগণকে ধৈর্য, ঐক্য ও প্রতিরোধের মনোভাব বজায় রাখার আহ্বান জানান। মোস্তফা খামেনির এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। তার প্রতিশোধের অঙ্গীকার ভবিষ্যতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় তাকে হত্যার প্রকাশ্য আহ্বানের পর তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি দাবি করেন, ইরান যদি তাকে হত্যা বা হত্যার চেষ্টা করে তাহলে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে কঠোর সামরিক জবাব দেবে। ট্রাম্প লেখেন, ইরানের বিরুদ্ধে 1000 ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। তিনি আরও দাবি করেন, এ বিষয়ে আগেই নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে 1 বছর বা তারও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালাতে প্রস্তুত। এদিকে চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানায় যে ইরান ট্রাম্পকে হত্যার একটি নতুন ও নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানায়, ইসরায়েলি গোয়েন্দা তথ্য অনুযায়ী এটি একটি সক্রিয় ও নির্দিষ্ট ষড়যন্ত্র। একই ধরনের তথ্য প্রকাশ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নালও, যেখানে এই হুমকিকে নতুন ও তাৎক্ষণিক বলে উল্লেখ করা হয়েছে। ইরান 2020 সাল থেকে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে আসছে। ওই বছর ট্রাম্পের নির্দেশে ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি। এরপর থেকেই তেহরান বারবার ওই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক গোয়েন্দা সতর্কতার পর যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস ট্রাম্পকে তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন শেষে ফেরার সময় ব্যবহৃত বিমান পরিবর্তনের পরামর্শ দেয়, যাতে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়ানো যায়। পরিস্থিতিকে ঘিরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আজ ওমানে পৌঁছেছেন। হরমুজ প্রণালীর মাধ্যমে জাহাজ চলাচল নিরাপদ রাখার ব্যবস্থা নিয়ে আলোচনা করতেই তার এই সফর বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। একই সময়ে যুক্তরাষ্ট্র চাইছে ইরান প্রকাশ্যে প্রতিশ্রুতি দিক যে আন্তর্জাতিক নৌপথে অবাধ ও নিরাপদ চলাচলে তারা বাধা দেবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সাম্প্রতিক উত্তেজনা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। তবে তিনি একই সঙ্গে বলেছেন যে দুই পক্ষের মধ্যে কার্যকর থাকা যুদ্ধবিরতির অবসান ঘটেছে, যদিও শুক্রবার ও শনিবার ভোর পর্যন্ত নতুন কোনো হামলার খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনার আলোচনায় অংশ নিতে পারেন। তবে ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের অবস্থান পরিবর্তন না করা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা হবে না। এরই মধ্যে আরেকটি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সমঝোতা লঙ্ঘন করেছে। তার ভাষায়, পারস্পরিক প্রতিশ্রুতি মানলেই কেবল সমঝোতা টিকে থাকতে পারে। অন্যদিকে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, হরমুজ প্রণালীতে সাম্প্রতিক জাহাজে হামলা ইরানের কেন্দ্রীয় সিদ্ধান্ত ছিল না এবং তেহরানও তা জানিয়েছে। ট্রাম্প আরও সতর্ক করে বলেছেন, যদি তার বিরুদ্ধে হত্যা চেষ্টার মতো কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে ইরানের বিরুদ্ধে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালীতে সব ধরনের জাহাজ চলাচল অবাধ রাখতে ইরানকে প্রকাশ্যে অঙ্গীকার করতে হবে। বিশ্লেষকদের মতে, এই জলপথে উত্তেজনা অব্যাহত থাকায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং তেলের দামও আবার বাড়তে শুরু করেছে। সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক টেলিফোন আলাপে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি, হরমুজ প্রণালীতে নৌ চলাচলের নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্র ইরানের চলমান যোগাযোগ নিয়ে আলোচনা করেছেন। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, দুই নেতা সৌদি যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও মতবিনিময় করেন। পাশাপাশি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান আলোচনা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু পর্যালোচনা করেন। আলোচনায় মোহাম্মদ বিন সালমান ও ট্রাম্প আন্তর্জাতিক সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করা, নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা জোরদারে যৌথ প্রচেষ্টার গুরুত্বের উপর জোর দেন। এদিকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে পৃথক টেলিফোনে কথা বলেন। তারা মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ও নিয়মিত পরামর্শ অব্যাহত রাখার বিষয়ে একমত হন। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এসব উচ্চ পর্যায়ের যোগাযোগ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ সংকটের সূচনা হয় হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক তেলবাহী জাহাজে ইরানের হামলার পর। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে বিমান হামলা চালায়। পরে তেহরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা দেখা দেয়। এই পরিস্থিতিতে মিশর, কাতার ও পাকিস্তান সহ বিভিন্ন দেশ ওয়াশিংটন ও তেহরানকে পুনরায় আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে। অন্যদিকে ট্রাম্প জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে সম্মত হলেও সাম্প্রতিক হামলার পর কার্যত যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। সৌদি আরব বরাবরের মতোই সংযম, সংলাপ ও কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জ্বালানি পরিবহন পথের নিরাপত্তা নিশ্চিত করার উপরও গুরুত্ব আরোপ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক মন্তব্যকে ঘিরে আবারও আলোচনায় এসেছে তুরস্কের F-35 স্টেলথ যুদ্ধ বিমান কর্মসূচিতে ফেরার সম্ভাবনা। ন্যাটো সম্মেলনের ফাঁকে ট্রাম্প ইঙ্গিত দেন, তুরস্ককে পুনরায় F-35 প্রোগ্রামে অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে। এরপর থেকেই বিষয়টি নিয়ে কূটনৈতিক অঙ্গনে তৎপরতা বেড়েছে। বিশেষ করে ইসরায়েল প্রকাশ্যে এর বিরোধিতা শুরু করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তুরস্কের কাছে F-35 যুদ্ধ বিমান বিক্রি করা হলে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তিনি অভিযোগ করেন, প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সরকার হামাস ও মুসলিম ব্রাদারহুডের প্রতি সহানুভূতিশীল অবস্থান নিয়েছে। তাই যুক্তরাষ্ট্রের এমন একটি অত্যাধুনিক যুদ্ধ বিমান কর্মসূচিতে তুরস্কের প্রত্যাবর্তন ইসরায়েলের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হতে পারে। একই অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েহিয়াল লাইটার। তার দাবি, F-35 প্রোগ্রামে তুরস্কের ফিরে আসা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত হবে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা গবেষণা ইনস্টিটিউট INSS এর গবেষক
গালিয়া লিন্ডেন স্ট্রাউসও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, ইসরায়েলের বিমান বাহিনী দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক সম্পদ। তাই তুরস্কের মতো একটি শক্তিশালী আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর হাতে F-35 পৌঁছানো ইসরায়েলের দীর্ঘদিনের গুণগত সামরিক শ্রেষ্ঠত্বের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তিনি বলেন, তুরস্কের ইতিমধ্যে শক্তিশালী স্থল ও নৌবাহিনী রয়েছে। এর সঙ্গে উন্নত স্টাইল যুদ্ধবিমান যুক্ত হলে তাদের সামরিক সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে যাবে। ইসরায়েলি বিশ্লেষকদের মতে বিষয়টি কেবল F-35 বিমান সরবরাহের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির পরিবর্তনের ইঙ্গিতও বহন করতে পারে। তাদের আশঙ্কা, তুরস্ককে যদি পুনরায় F-35 কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে ভবিষ্যতে আরও উন্নত মার্কিন সামরিক প্রযুক্তি ও অস্ত্র আঙ্কারার কাছে বিক্রির পথও উন্মুক্ত হতে পারে। 2023 সালের 7 অক্টোবরের পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আমূল বদলে যাওয়ায় বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে ইসরায়েল। এদিকে 2024 সালে এক রাজনৈতিক সমাবেশে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছিলেন, তুরস্ককে এতটাই শক্তিশালী হতে হবে যাতে ইসরায়েল ফিলিস্তিনে অন্যায় যুদ্ধ চালাতে না পারে। তিনি আরও বলেন, আমরা যেমন কারাবাখ ও লিবিয়ায় প্রবেশ করেছি, প্রয়োজন হলে ইসরায়েলের ক্ষেত্রেও একই কাজ করব। যদিও আঙ্কারা কখনোই আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পরিকল্পনার কথা স্বীকার করেনি, তবুও এ ধরনের বক্তব্য ইসরায়েলের নিরাপত্তা মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। তুরস্কের জাতীয় নিরাপত্তা নীতিতেও সাম্প্রতিক পরিবর্তনের ইঙ্গিত দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে দেশটির জাতীয় নিরাপত্তা কৌশল, যা রেড বুক নামে পরিচিত, গোপন রাখা হতো। তবে 2024 সালে প্রকাশিত 4 বছর মেয়াদী জাতীয় নিরাপত্তা পরিষদের সার সংক্ষেপে ইসরায়েলকে স্থিতিশীলতার পথে অন্যতম বাধা হিসেবে উল্লেখ করা হয়। বিশেষ করে সিরিয়া ও গাজা প্রসঙ্গে এই অবস্থান তুলে ধরা হয়। সিরিয়াকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে প্রতিযোগিতা বেড়েছে। চলতি বছর দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান আসেলসানের তৈরি HTRS-100 এয়ার সার্ভেলেন্স রাডার মোতায়েন করা হয়। আঙ্কারা জানায়, এটি বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরবরাহ করা হয়েছে। তবে ইসরায়েলের দাবি, রাডারটিতে সামরিক মানের আইডেন্টিফিকেশন ফ্রেন্ড অর ফো IFF প্রযুক্তি এবং উন্নত কনফিগারেশন ব্যবহার করা হয়েছে, যা ভবিষ্যতে সিরিয়ার আকাশে ইসরায়েলি বিমান অভিযানের ওপর নজরদারি আরও কার্যকর করতে পারে। এদিকে তুরস্কের কিছু প্রতিরক্ষা বিশ্লেষক দাবি করেছেন, সরাসরি সংঘাত শুরু হলে তুর্কি বাহিনী স্বল্প সময়ের মধ্যে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম হবে। যদিও সামরিক বিশ্লেষকদের বড় একটি অংশ এসব মন্তব্যকে বাস্তবতার চেয়ে রাজনৈতিক বক্তব্য হিসেবেই দেখছেন। F-35 ইস্যুর পেছনে রয়েছে দীর্ঘদিনের একটি ইতিহাস। 2019 সালে রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে যুক্তরাষ্ট্র তুরস্ককে F-35 কর্মসূচি থেকে বাদ দেয় এবং দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে সাম্প্রতিক সময়ে আঙ্কারা ও ওয়াশিংটনের সম্পর্ক উন্নতির ইঙ্গিত মিলেছে। একই সঙ্গে তুরস্ক নিজস্ব 5ম প্রজন্মের যুদ্ধবিমান কান প্রকল্প নিয়েও এগিয়ে যাচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, পশ্চিমা প্রযুক্তি ও ইঞ্জিন সহযোগিতা পাওয়া গেলে প্রকল্পটি আরও গতি পেতে পারে। তবে তুরস্কের সম্ভাব্য প্রত্যাবর্তনের পথ এখনও সহজ নয়। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এই বিষয়ে আপত্তি রয়েছে এবং ইসরায়েলও কূটনৈতিকভাবে এই সিদ্ধান্ত ঠেকাতে সক্রিয় রয়েছে। ফলে F-35 ইস্যু এখন কেবল একটি যুদ্ধবিমান কর্মসূচির বিষয় নয়, এটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ক্ষমতার ভারসাম্য, যুক্তরাষ্ট্র তুরস্ক সম্পর্ক এবং তুরস্ক ইসরায়েল প্রতিদ্বন্দ্বিতার নতুন পরীক্ষায় পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তিনি তুরস্কের উপর আরোপিত কাটসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন এবং তুরস্ককে 5ম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান F-35 বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এই ঘোষণা শুধু যুক্তরাষ্ট্র তুরস্ক সম্পর্কের নতুন অধ্যায় নয়, বরং ন্যাটো, মধ্যপ্রাচ্য এবং পূর্ব ভূমধ্যসাগরের সামরিক ভারসাম্যেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। যদিও এখনও আইনি ও কংগ্রেসীয় বাধা পুরোপুরি দূর হয়নি, তবুও ট্রাম্পের এই অবস্থান ওয়াশিংটনের নীতিগত পরিবর্তনের একটি শক্তিশালী ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। 2020 সালে তুরস্ক ও রাশিয়ার কাছ থেকে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে যুক্তরাষ্ট্র কাটসা আইনের আওতায় আঙ্কারার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। একই সঙ্গে তুরস্ককে F-35 কর্মসূচি থেকে বহিষ্কার করা হয়। যুক্তরাষ্ট্রের যুক্তি ছিল, একই দেশে S-400 এবং F-35 থাকলে রাশিয়া F-35 এর স্টেলথ প্রযুক্তি সম্পর্কে
গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারে, যা যুক্তরাষ্ট্র ও ন্যাটোর নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। অন্যদিকে তুরস্ক শুরু থেকেই এই সিদ্ধান্তকে অন্যায্য বলে দাবি করে আসছে এবং জানিয়ে আসছে যে তারা প্রকল্পে অর্থ বিনিয়োগ করেছে, তাই F-35 পাওয়ার অধিকার তাদের রয়েছে। ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত কারণ রয়েছে। প্রথমত, ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং কৃষ্ণ সাগর অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির কারণে ন্যাটো এখন তুরস্ককে আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে। তুরস্ক একদিকে কৃষ্ণ সাগরের প্রবেশদ্বার নিয়ন্ত্রণ করে, অন্যদিকে মধ্যপ্রাচ্য, ককেশাস ও ইউরোপের সংযোগ স্থলে অবস্থান করছে। ফলে আঙ্কারাকে পুরোপুরি দূরে ঠেলে দেয়া যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে ব্যয়বহুল হতে পারে। দ্বিতীয়ত, ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতিতে প্রতিরক্ষা রপ্তানি একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উপাদান। F-35 বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এবং লাভজনক সামরিক কর্মসূচিগুলোর একটি। তুরস্ক যদি পুনরায় এই প্রকল্পে যুক্ত হয়, তাহলে মার্কিন প্রতিরক্ষা শিল্পের জন্য বহু বিলিয়ন ডলারের নতুন বাজার তৈরি হবে। পাশাপাশি তুরস্ককে পুনরায় পশ্চিমা সামরিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করা হলে আঙ্কারার রাশিয়ার উপর নির্ভরশীলতাও কমতে পারে। তৃতীয়ত, তুরস্ক গত কয়েক বছরে নিজস্ব প্রতিরক্ষা শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। যুদ্ধ ড্রোন, ক্ষেপণাস্ত্র, নৌযান এবং ভবিষ্যতের কান যুদ্ধ বিমান কর্মসূচির মাধ্যমে দেশটি দ্রুত একটি প্রতিরক্ষা শক্তিতে পরিণত হচ্ছে। যুক্তরাষ্ট্র যদি দীর্ঘদিন F-35 না দেয়, তাহলে তুরস্ক নিজস্ব প্রযুক্তি অথবা বিকল্প উৎসের দিকে আরও দ্রুত ঝুঁকতে পারে। ট্রাম্পের সিদ্ধান্ত সেই প্রবণতা কমানোর একটি প্রচেষ্টাও হতে পারে, তবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন মোটেও সহজ হবে না। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এখনও তুরস্ককে F-35 দেওয়ার বিষয়ে উল্লেখযোগ্য আপত্তি রয়েছে। অনেক আইন প্রণেতা মনে করেন S-400 ইস্যুর পূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত F-35 সরবরাহ করা উচিত নয়। এছাড়া কার্সা নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও কংগ্রেসের অনুমোদন ছাড়া বড় ধরনের অস্ত্র বিক্রি কার্যকর করা কঠিন হতে পারে। ট্রাম্প নিজেও স্বীকার করেছেন যে এই পথে এখনো আইনি ও রাজনৈতিক বাধা রয়েছে। এই ঘোষণার সবচেয়ে বেশি উদ্বিগ্ন হতে পারে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে ইসরায়েল দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এমন সামরিক সক্ষমতা পেয়ে এসেছে যা প্রতিবেশী দেশগুলোর তুলনায় প্রযুক্তিগতভাবে এগিয়ে। তুরস্ক যদি F-35 পায়, তাহলে আঞ্চলিক সামরিক ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। বিশেষ করে আঙ্কারা ও তেল আবিবের সম্পর্ক গত কয়েক বছরে বিভিন্ন ইস্যুতে উত্তেজনাপূর্ণ থাকায় ইসরায়েলের নিরাপত্তা মহলে এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক। অন্যদিকে রাশিয়াও এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করবে। S-400 কেনার মাধ্যমে মস্কো ও আঙ্কারার সম্পর্ক একসময় ঘনিষ্ঠ হলেও বর্তমানে সিরিয়া, কৃষ্ণ সাগর এবং আঞ্চলিক ভূরাজনীতিতে দুই দেশের মধ্যে প্রতিযোগিতাও রয়েছে। যদি তুরস্ক ধীরে ধীরে আবার পুরোপুরি পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থায় ফিরে যায়, তাহলে রাশিয়ার জন্য এটি কৌশলগত ক্ষতি হিসেবে দেখা হবে। সব মিলিয়ে ট্রাম্পের এই ঘোষণা এখনই F-35 হস্তান্তরের নিশ্চয়তা নয়, বরং একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা। এটি দেখায় যে ওয়াশিংটন তুরস্ককে আবারও ন্যাটোর কেন্দ্রবিন্দুতে ফিরিয়ে আনতে আগ্রহী। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে কংগ্রেসের অবস্থান, S-400 ইস্যুর ভবিষ্যৎ এবং যুক্তরাষ্ট্রের বৃহত্তর কৌশলগত হিসাব নিকাশের উপর। যদি শেষ পর্যন্ত তুরস্ক সত্যি F-35 পায়, তাহলে এটি শুধু দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের ঘটনা হবে না, বরং ন্যাটোর অভ্যন্তরীণ শক্তির ভারসাম্য, পূর্ব ভূমধ্যসাগরের নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণেও নতুন অধ্যায়ের সূচনা করবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি বর্তমান পর্যায়টি স্বাধীনতার পর অন্যতম জটিল ও গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচিত হতে পারে। অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন, আঞ্চলিক শক্তির পুনর্বিন্যাস, যুক্তরাষ্ট্র চীন প্রতিদ্বন্দ্বিতা, ভারতের নিরাপত্তা উদ্বেগ, মিয়ানমারের অস্থিতিশীলতা এবং রোহিঙ্গা সংকট সবকিছু মিলিয়ে ঢাকা এমন এক কূটনৈতিক বাস্তবতার মুখোমুখি হয়েছে যেখানে একদিকে জাতীয় স্বার্থ রক্ষা করতে হবে, অন্যদিকে কোনো একটি শক্তির বলয়ে আবদ্ধ না হয়ে বহুমুখী ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখতে হবে। সাবেক মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচের মূল্যায়নে এই বাস্তবতারই প্রতিফলন দেখা যায়। তিনি বাংলাদেশের ভবিষ্যৎ কূটনৈতিক অবস্থানকে এমন একটি পথ হিসেবে দেখেছেন যেখানে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি, চীনের অর্থনৈতিক বিনিয়োগ কাজে লাগানো এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে সংযোগ সম্প্রসারণ সবগুলো লক্ষ্য একই সঙ্গে অনুসরণ করা সম্ভব। বাংলাদেশ ভারত সম্পর্কের প্রশ্নে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান।
যদি ধরে নেওয়া হয় যে বাংলাদেশের আদালত তাকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করেছে এবং মৃত্যুদণ্ড দিয়েছে, একই সঙ্গে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে তার প্রত্যর্পণ চেয়েছে, তাহলে বিষয়টি নিঃসন্দেহে দুই দেশের সম্পর্কের উপর একটি বড় রাজনৈতিক এবং কূটনৈতিক চাপ সৃষ্টি করবে। তবে আন্তর্জাতিক সম্পর্কের বাস্তবতা হলো, রাষ্ট্রগুলো কেবল ইস্যুর ভিত্তিতে তাদের সম্পর্ক নির্ধারণ করে না। ভৌগোলিক বাস্তবতা, অর্থনৈতিক আন্তঃনির্ভরতা, সীমান্ত ব্যবস্থাপনা, পানি বণ্টন, নিরাপত্তা সহযোগিতা, বিদ্যুৎ ও জ্বালানি বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার মতো বিষয়গুলো বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে অপরিহার্য করে তুলেছে। ফলে কোনো বিতর্কিত প্রত্যর্পণ ইস্যু দুই দেশের সম্পর্কে দীর্ঘস্থায়ী উত্তেজনা সৃষ্টি করতে পারে, কিন্তু সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা বাস্তবসম্মত নয়। ড্যানিলোভিচের বক্তব্যের গুরুত্বপূর্ণ দিক হল, সরকার সম্পর্কের পাশাপাশি জনমতের ভূমিকাও ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। গত কয়েক বছরে বাংলাদেশের একটি বড় অংশের মানুষের মধ্যে ভারত সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে বলে বিভিন্ন পর্যবেক্ষণে উঠে এসেছে। একইভাবে ভারতের পশ্চিমবঙ্গ ও আসামের রাজনীতিকে ঘিরে বাংলাদেশ সম্পর্কে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ও রাজনৈতিক প্রচারণাও দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক অবিশ্বাস বাড়িয়েছে। ফলে কূটনৈতিক বৈঠক বা যৌথ ঘোষণা দিয়ে সম্পর্কের সংকট কাটানো সম্ভব হবে না। জনগণের আস্থা পুনর্গঠনও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বাংলাদেশের নতুন সরকার যে ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে, সেটিও ড্যানিলোভিচের ইতিবাচকভাবে দেখেছেন। তিনি মনে করেন, ধীরে ধীরে আস্থা পুনর্নির্মাণের কৌশলই সবচেয়ে কার্যকর হতে পারে, কারণ দীর্ঘমেয়াদী প্রতিবেশী সম্পর্ক কখনোই তাৎক্ষণিক সিদ্ধান্তের মাধ্যমে পরিচালিত হয় না, বরং ধারাবাহিক সংলাপ, সীমান্ত সহযোগিতা, অর্থনৈতিক সংযোগ এবং পারস্পরিক স্বার্থকে গুরুত্ব দিয়ে এগোলে সম্পর্কের জটিল বিষয়গুলো ধীরে ধীরে সমাধানের সুযোগ তৈরি হয়। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম বড় পরিবর্তন হলো বহুমুখীকরণের প্রবণতা। দীর্ঘদিন ধরে অনেক বিশ্লেষক বাংলাদেশকে ভারতের প্রভাব বলয়ের একটি রাষ্ট্র হিসেবে দেখলেও বর্তমান বাস্তবতা ভিন্ন। ঢাকা এখন একই সঙ্গে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন, জাপান, মধ্যপ্রাচ্য এবং আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করার চেষ্টা করছে। ড্যানিলোভিচ মনে করেন, এটি একটি স্বাভাবিক ও বাস্তবসম্মত কৌশল, কারণ দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে হলে বাংলাদেশকে বহুমাত্রিক বিনিয়োগ, নতুন বাজার এবং প্রযুক্তিগত সহযোগিতা নিশ্চিত করতে হবে। এই প্রেক্ষাপটে চীন, বাংলাদেশ, মিয়ানমার অর্থনৈতিক করিডোরের সম্ভাবনা বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। যদিও মিয়ানমারের চলমান অস্থিতিশীলতা এই ধরনের প্রকল্প বাস্তবায়নের প্রধান বাধা, তবুও ভবিষ্যতে দেশটির পরিস্থিতি স্থিতিশীল হলে বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে স্থলভিত্তিক সংযোগের সুযোগ পেতে পারে। চীনের জন্য এটি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসাবে গুরুত্বপূর্ণ হতে পারে, আর বাংলাদেশের জন্য এটি রপ্তানি বৈচিত্র্য, শিল্প বিনিয়োগ এবং নতুন বাজার প্রবেশের সুযোগ সৃষ্টি করতে পারে। তবে এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত প্রশ্ন জড়িত। এতে কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে? ড্যানিলোভিচের মতে বিষয়টি অনিবার্য নয়। তিনি মনে করেন, বাংলাদেশ যদি স্বচ্ছতা, অর্থনৈতিক যৌক্তিকতা এবং কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে প্রকল্পগুলো পরিচালনা করে, তাহলে চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা ও বাণিজ্যিক সম্পর্ক একই সঙ্গে এগিয়ে নেওয়া সম্ভব। সাম্প্রতিক বছরগুলোতে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া কিংবা মালয়েশিয়াও একই ধরনের ভারসাম্যপূর্ণ কৌশল অনুসরণ করেছে। বাংলাদেশও সেই পথ অনুসরণ করতে পারে। রোহিঙ্গা সংকট এবং রাখাইন করিডোর নিয়ে ড্যানিলোভিচের মূল্যায়নও উল্লেখযোগ্য। বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীর উপস্থিতি অর্থনৈতিক, সামাজিক ও নিরাপত্তাগত চাপ সৃষ্টি করছে। আন্তর্জাতিক সহায়তা কমে আসায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এমন অবস্থায় মিয়ানমারের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, রাখাইন অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছে দেয়া এবং প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ তৈরির উদ্যোগকে তিনি বাস্তবসম্মত হিসেবে দেখছেন। তার মতে, অনেক সমালোচনা প্রকল্পটির প্রকৃত উদ্দেশ্য না বুঝেই করা হয়েছে। তবে একই সঙ্গে এটিও সত্য যে কোনো মানবিক উদ্যোগকে নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের আলোকে মূল্যায়ন করতে হবে, কারণ মানবিক সহযোগিতা ও ভূরাজনৈতিক প্রতিযোগিতা অনেক সময় একই পরিসরে এসে মিলিত হয়।
বাংলাদেশের সম্ভাব্য আসিয়ান সংযোগ নিয়েও ড্যানিলোভিচ আশাবাদী। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক দীর্ঘদিন ধরেই ভারত পাকিস্তান বৈরিতার কারণে কার্যকর ভূমিকা পালন করতে পারছে না। ফলে বাংলাদেশের সামনে বিকল্প আঞ্চলিক প্ল্যাটফর্ম খোঁজার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বা ভবিষ্যতে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা বাংলাদেশের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করতে পারে। একই সঙ্গে D8 এর মতো প্ল্যাটফর্মেও সক্রিয় অংশগ্রহণ দক্ষিণ সহযোগিতা জোরদার করতে সহায়ক হতে পারে। এ ধরনের বহুপাক্ষিক কূটনীতি বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে আরও বৈচিত্র্যময় ও কার্যকর করে তুলতে পারে। যুক্তরাষ্ট্রের দৃষ্টিকোণ থেকেও বাংলাদেশের গুরুত্ব বেড়েছে বলে ড্যানিলোভিচ মনে করেন। 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর ওয়াশিংটনে বাংলাদেশ নিয়ে নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরের কৌশলগত অবস্থান, ইন্দো প্যাসিফিক অঞ্চলের পরিবর্তিত বাস্তবতা, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল পুনর্বিন্যাস এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সবকিছু মিলিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা বাড়াতে আগ্রহী। বাংলাদেশও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার মাধ্যমে সেই আগ্রহের ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে। বিশেষ করে তৈরি পোশাক শিল্পের বাইরে রপ্তানি বৈচিত্র্য, ডিজিটাল অর্থনীতি, নবায়নযোগ্য জ্বালানি, সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খল এবং সামুদ্রিক নিরাপত্তার মতো ক্ষেত্রগুলোতে দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত হতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহৎ বাংলাদেশি প্রবাসী জনগোষ্ঠীও দুই দেশের সম্পর্ককে আরও গভীর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সব মিলিয়ে ড্যানিলোভিচের মূল্যায়ন একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। বাংলাদেশের সামনে এখন একমুখী নয়, বরং বহুমাত্রিক কূটনৈতিক সুযোগ রয়েছে। তবে এই সুযোগ কাজে লাগাতে হলে ঢাকাকে অত্যন্ত সতর্কতার সঙ্গে ভারসাম্য রক্ষা করতে হবে। একদিকে ভারতের সঙ্গে বাস্তববাদী প্রতিবেশী সম্পর্ক বজায় রাখতে হবে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করতে হবে। একই সময়ে চীনের অর্থনৈতিক বিনিয়োগ গ্রহণ করতে হবে, কিন্তু এমনভাবে যাতে ঋণ নির্ভরতা বা অতিরিক্ত কৌশলগত নির্ভরতার ঝুঁকি তৈরি না হয়। আবার মিয়ানমার ইস্যুতে মানবিক দায়িত্ব ও জাতীয় নিরাপত্তার মধ্যে সঠিক সমন্বয় বজায় রাখতে হবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল শক্তি হতে পারে তার ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সম্ভাবনা এবং বহুপাক্ষিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণ। যদি ঢাকা জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কোনো একক শক্তির প্রতি অতিরিক্ত ঝুঁকে না পড়ে, তাহলে ভারত, যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপ, আসিয়ান এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে সমান্তরালভাবে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা সম্ভব। বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থায় ছোট ও মাঝারি শক্তির রাষ্ট্রগুলোর জন্য এটি সবচেয়ে কার্যকর কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রেও ভবিষ্যতের সাফল্য নির্ভর করবে কতটা দক্ষতার সঙ্গে এই ভারসাম্যপূর্ণ বাস্তববাদী এবং বহুমুখী পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করা যায় তার উপর। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।